আসসালামু আলাইকুম। আজ 11ই মে 2025 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এভাবে প্রতিরোধের মুখে পড়বে কল্পনা করেনি ভারত। যুক্তরাষ্ট্র দুতিয়ালি করার পর পাকিস্তানকে যে বার্তা দিল চীন। অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধে মুখ খুলল বিএনপি। এবার বিস্তারিত। শুরুতে পাকিস্তান ভারত যুদ্ধ প্রসঙ্গ। টানা কয়েকদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। হামলা ও পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করার আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তির পথে এগিয়ে আসে দেশ দুটি। মূলত ভারতের হামলার জবাবে পাকিস্তান দেশটিতে পাল্টা হামলা চালায়, আর পাকিস্তানি সে হামলার মাত্রা দেখে ভারত হতবাক হয়ে পড়ে এবং পরে আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে উভয় পক্ষ। সূত্রের বরাত দিয়ে শনিবার নিজেদের লাইভ আপডেট এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রভাবশালী এই সংবাদ মাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা ছিল বলে জানিয়েছেন পাকিস্তান সরকারের একটি সূত্র। ওই সূত্রটি আলোচনার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি সিএনএনকে জানান, দুই দেশের মধ্যে তীব্র লড়াইয়ের পর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল, তখনই এই চুক্তির প্রেক্ষাপট তৈরি হয়। সূত্রটি সিএনএনকে বলেন, শুক্রবার উভয় পক্ষ শান্তি চুক্তির পথে অগ্রসর হচ্ছিল, কিন্তু শনিবার ভোরে ভারত 3টি পাকিস্তানি বিমান ঘাঁটিতে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইসলামাবাদ বিস্মিত হয়। পাকিস্তান মনে করেছিল কূটনৈতিক সমাধান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান পাল্টা জবাবে ভারতের বিমান ঘাঁটি ও কাশ্মীর সীমান্তে সামরিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায়, এটি ছিল চোখের বদলে চোখ নীতি অনুযায়ী চালানো হামলা। সূত্রটি জানায়, পাকিস্তানের পাল্টা আক্রমণের মাত্রায় ভারত হতবাক হয়ে পড়ে। এরপর শনিবার উভয় পক্ষ আলোচনায় আন্তরিকভাবে অংশ নিতে শুরু করে। যদিও আলোচনা চলার সময়ও ভারত কিছু রকেট নিক্ষেপ করেছিল এবং পাকিস্তান তার পাল্টা জবাবও দেয়। তবে যুক্তরাষ্ট্রের আশ্বাসের কারণে আলোচনা থেমে যায়নি। পাকিস্তানীয় সূত্রটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। পাশাপাশি সৌদি আরব ও তুরস্কের কর্মকর্তারাও আলোচনায় যুক্ত ছিলেন। শনিবার বিকালের পর উভয় পক্ষ আর নতুন কোনো হামলা চালায়নি। এর 2 ঘন্টা পর আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে সূত্রটি জানায়নি ঠিক কিভাবে রুবিও ভারতের সম্মতি আদায় করেন। ভারতীয় কর্মকর্তারা এই বিষয়ে ভিন্ন অবস্থানে রয়েছেন। তাদের মতে এই চুক্তি সরাসরি পাকিস্তানের সঙ্গে আলোচনা করেই হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার প্রভাব খুব একটা ছিল না। 4 দিন ধরে চলা ভারত পাকিস্তান সশস্ত্র সংঘর্ষে যখন দক্ষিণ এশিয়ার আকাশে বারুদের গন্ধ, তখন আন্তর্জাতিক মহলে বাড়ছিল উদ্বেগ। সীমান্ত পার হওয়া গোলাগুলির এই খেলায় মূলত যুদ্ধমুখী হয়ে উঠেছিল দুই প্রতিবেশী রাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের আসল নাটের গুরু চীন, যার প্রত্যক্ষ সমর্থনেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে এতটা আগ্রাসী হয়ে উঠেছিল। ভারত হয়তো আন্দাজও করতে পারেনি পাকিস্তান এমন পাল্টা জবাব দেবে। যুদ্ধের ময়দানে ব্যবহৃত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স ও তুরস্ক এবং ইসরায়েলের অস্ত্রশস্ত্র। এই সংঘাতে অস্ত্র বাজারের নতুন রাজা নির্ধারণের প্রতিযোগিতাও যেন স্পষ্ট হয়ে ওঠে। চূড়ান্ত রক্তক্ষয় রোধে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, ভারত পাকিস্তানের দ্বন্দ্বে তিনি হস্তক্ষেপ করতে চান না। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছিলেন, এই সংঘাত যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা নয়, তবে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখানে পশ্চিমা আধুনিক যুদ্ধবিমান চীনার প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত হওয়ায় নাটকীয় মোড় নেয় কূটনৈতিক চিত্রপটে। বিশ্লেষকদের মতে এই ঘটনাই হয়তো ট্রাম্পকে বাধ্য করে ভারত পাকিস্তানকে থামাতে। ফলে হঠাৎ যুদ্ধবিরতি কার্যকর হয়, থামে গোলাগুলি। যদিও এতে সাময়িকভাবে চীনের জয়যাত্রা থেমে যায়, কিন্তু বেইজিং থামার কোনো বার্তা দেয়নি। শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ফোনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি চীনের দৃঢ় সমর্থন রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলাপকালে ইসহাক দার আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরেন এবং পাকিস্তান যে সংযমের পরিচয় দিয়েছে তা প্রশংসনীয় বলে মন্তব্য করেন ওয়াং ই। পাশাপাশি তিনি বলেন, কৌশলগত সহযোগী ও আস্থাভাজন বন্ধু হিসেবে চীন পাকিস্তানের পাশে আছে এবং থাকবে। এই যুদ্ধ যেন শুধু একটি আঞ্চলিক দ্বন্দ্ব ছিল না, বরং আন্তর্জাতিক পরাশক্তিদের আধিপত্যের লড়াইয়ের প্রেক্ষাপটে এক মোড় বদলের নাম। অস্ত্র, অর্থনীতি ও কূটনীতি সব মিলিয়ে ভারত পাকিস্তানের সংঘাত আরও একবার সামনে নিয়ে এসেছে বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক খেলা। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণার পর কংগ্রেস যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বের উদাহরণ তুলে ধরে মোদী সরকারকে পরোক্ষভাবে কটাক্ষ করে, তখন দলটির জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেন, 1971 ও 2025 সালের প্রেক্ষাপট এক নয়। সংবাদ সংস্থা
ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসা করা হয়েছিল, সরকার যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর কংগ্রেসের তরফে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্দিরা গান্ধীকে সামনে এনে প্রচারণার বিষয়ে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও থারুর বলেন, আমার মতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যেখানে অকারণে উত্তেজনা বেরিয়ে চলছিল। আমাদের শান্তি প্রয়োজন। বাস্তবতা হলো 1971 সালের অবস্থা আর 2025 সালের অবস্থা এক নয়। এই দুই সময়ের মধ্যে পার্থক্য রয়েছে। তিনি আরও বলেন, ভারতের মানুষ শান্তিপ্রাপ্য। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। পুঞ্চের মানুষকে জিজ্ঞেস করুন কতজন প্রাণ হারিয়েছে। আমি বলছি না যুদ্ধ একেবারে বন্ধ করে দিতে হবে। যখন যুদ্ধ চালানোর যৌক্তিকতা থাকে তখন তা চালাতে হয়, কিন্তু এটা এমন যুদ্ধ ছিল না যা চালিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল। আমরা কেবল জঙ্গিদের একটি শিক্ষা দিতে চেয়েছিলাম আর সেই শিক্ষা দেওয়া হয়েছে। তিনি জানান, পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলায় জড়িতদের খুঁজে বের করার কাজ সরকার চালিয়ে যাবে বলেই তিনি নিশ্চিত। ওই হামলায় 26 জন নিরীহ মানুষ নিহত হয়েছিলেন। এই কাজটা অপরিহার্য। তা একদিনে হবে না, মাস এমনকি বছরও লেগে যেতে পারে, কিন্তু এটা করতেই হবে। নিরীহ ভারতীয়দের হত্যার দায় থেকে কাউকে ছাড় দেওয়া যাবে না। তবে এর মানে এই নয় যে পুরো জাতিকে দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়িয়ে বিপদের মুখে ফেলা হবে, বলেন তিনি। পাকিস্তানের সঙ্গে এই সাম্প্রতিক সংঘাত নিয়ে তিনি বলেন, আরও প্রাণ, অঙ্গপ্রত্যঙ্গ ও সম্পদ হারানোর ঝুঁকি নেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। আমাদের এখন ভারতীয় জনগণের কল্যাণ, উন্নয়ন এবং অগ্রগতির দিকেই মনোযোগ দেওয়া প্রয়োজন। আমার মনে হয় এই মুহূর্তে শান্তির পথটি সঠিক পথ। থারুর বলেন, 1971 সালের বিজয় ছিল ভারতের জন্য এক মহান অর্জন, যা একজন ভারতীয় হিসেবে তাকে গর্বিত করে তোলে। ইন্দিরা গান্ধী উপমহাদেশের মানচিত্রই বদলে দিয়েছিলেন, কিন্তু তখনকার প্রেক্ষাপট ছিল একেবারেই আলাদা। আজকের পাকিস্তান ভিন্ন। তাদের অস্ত্রশস্ত্র, সামরিক সক্ষমতা এবং যে ক্ষতি তারা করতে পারে সবকিছু এখন আলাদা। এবার বাংলাদেশ প্রসঙ্গ। নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন এবং সংবিধান সংস্কারের নাগরিক জোটের 7 প্রস্তাবের উপর এ আলোচনা অনুষ্ঠিত হয়। নাহিদ ইসলাম বলেন, বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব। আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে। মৌলিক বিষয়ে ঐক্যমত্য না হয়ে অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত হওয়া ফলপ্রসূ হবে না। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে এনসিপির এই আহ্বায়ক বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে। বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমাদের দলের পক্ষ থেকে কয়েক মাস আগে এই দাবিটা লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম। আওয়ামী লীগকে মানবতা বিরোধী ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনতে হবে। তখন প্রধান উপদেষ্টা বিষয়টি যদি আমলে নিতেন তাহলে গত 2 দিনের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কারের নাগরিক জোটের 7 প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও গণমানুষের কথাগুলো বলেছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশে নজির আছে যে সমস্ত ফ্যাসিবাদী দল গণহত্যার জন্য দায়ী থাকে। দল হিসেবে তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে নিষিদ্ধ করা হয়। এটার উদাহরণ সারা পৃথিবীতে আছে। সুতরাং দেরিতে হলেও অন্তর্বর্তী সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে ঘোষণা দেওয়ায় তাদের স্বাগত জানাই। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, বিএনপি এরকম যেসব পরামর্শ দিয়েছে দেশ ও জনগণের পক্ষে ভবিষ্যতে তা যেন যথাসময়ে আমলে নেওয়া হয়। সরকার ও দেশ পরিচালনায় আমরা সরকারকে সহযোগিতা করব, বলেন সালাউদ্দিন। সারা দেশের মানুষ আগামী সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানিয়েছি যেন আগামী নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেন শীঘ্রই। না হলে এরকম বিব্রতকর পরিস্থিতি আরও সৃষ্টি হতে পারে। আওয়ামী লীগ ও তাদের অন্যান্য সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সরকার আরও একটি পদক্ষেপ নিতে যাচ্ছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, সন্ত্রাস বিরোধী আইনে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয় এজন্য সরকারকে সন্ত্রাস বিরোধী আইনে কিছুটা সংশোধনী আনতে হবে, কারণ এই আইনে রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা আছে। এখানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ নেই। বিএনপি এতদিন গণতান্ত্রিক রাজনীতির কথা বলে আসছে, সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ কতটা গণতান্ত্রিক তা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, এখানে আপনাদের বুঝতে হবে যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে কি এখন পৃথিবী স্বীকৃতি দেয়? তারা একটি ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল। তারা দীর্ঘদিন ফ্যাসিবাদী ও মাফিয়া তন্ত্রের চর্চা করেছিল দেশের মানুষের ওপর। তারা আর রাজনৈতিক দল নেই, সুতরাং তাদের রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চায় না। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র ও রাজনৈতিক চর্চা নেই বলেও দাবি করেন সালাউদ্দিন।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিএনপি শাহবাগে না যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন বলেন, আমরা কেন শাহবাগে যাব? আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আপনি কখনোই ভেঙে পড়বেন না। শেষে কি হবে তা আপনি আমি কেউই জানি না, কারণ কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং ঘুরে দাঁড়িয়ে অতীতকে ভুলে গিয়ে নতুন উদ্যমে আজ থেকে প্রচেষ্টা চালানো শুরু করুন। মনে রাখবেন, আপনার নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে টানেলের শেষ প্রান্তে আলো আসবেই। আর আপনি যদি অতীতকে ভুলে সাফল্যের দিকে এগিয়ে যাবার প্রতিনিয়ত চেষ্টা করেন, তাহলে ছোট ছোট হলেও সাফল্য আসবে। সুতরাং আসুন আজ থেকে আবারও ঘুরে দাঁড়াই, হতাশা ভুলে যাই, অতীত ভুলে নতুন সাফল্য যাত্রার ইতিহাস তৈরি করি। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। এবার দেশের বাইরের খবর। পরমাণু প্রকল্প ইরানের অধিকার এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দেশটিকে এই অধিকার থেকে বঞ্চিত করতে চান, তাহলে তেহরান তা কখনো মেনে নেবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকশি আলোচিত এই ইস্যুতে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সংলাপ শুরু হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে সেই সংলাপে আছে ওমান। গতকাল এই ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, যদি এই আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করা, আমি পরিষ্কারভাবে বলছি যে ইরান তা কখনো মেনে নেবে না এবং নিজের অধিকারের ব্যাপারে আপোষ করবে না। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত বেশ কয়েক বছর ধরে ব্যাপক অস্বস্তিতে রয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ওয়াশিংটনের অভিযোগ, ইরানের পরমাণু প্রকল্পের মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা বানানো। দেশটিকে এই কর্মসূচি থেকে বিরত রাখতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 2015 সালে ইরানের সঙ্গে জ্যাকোপা নামে একটি চুক্তি করেছিলেন। তবে তার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2017 সালে তার প্রথম শাসন মেয়াদে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। ফলে চুক্তিটি অকার্যকর হয়ে যায় এবং ইরানও তার পরমাণু প্রকল্পে মনোনিবেশ করে। গত কয়েক বছরের পারমাণবিক বোমার প্রধান উপকরণ ইউরেনিয়ামের মজুতও সমৃদ্ধ করেছে দেশটি। গত ফেব্রুয়ারির শেষ দিকে পরমাণু শক্তির ব্যবহার পর্যবেক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA জানিয়েছিল ইরান 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। যদি এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা 90% উন্নীত করা হয়, সেক্ষেত্রে অনায়াসে এই ইউরেনিয়াম ব্যবহার করে অন্তত 6টি পরমাণু বোমা বানানো সম্ভব। IAEA এর এই তথ্যের পর সচেতন হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ট্রাম্প নিজে ইরানের সঙ্গে সরাসরি সংলাপের আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দেন। ইরানের সরকারও তাতে সাড়া দেয়। ইরানের চাওয়া অনুযায়ী ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটনের সঙ্গে সংলাপ শুরু হয়েছে ইরানের। শনিবার সাংবাদিকদের আরাকচি বলেন, ইরানের প্রতিনিধি দল খোলা মন নিয়ে দোহায় আলোচনা করতে গেছেন। এই আলোচনার লক্ষ্য যদি হয় পরমাণু অস্ত্র তৈরি থেকে আমাদের বিরত রাখা, সেক্ষেত্রে এ সংক্রান্ত একটি চুক্তি করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যদি আলোচনার লক্ষ্য হয় ইরানকে তার পরমাণু অধিকার থেকে বঞ্চিত করার, তাহলে অবশ্যই আমরা আলোচনা থেকে সরে যাব, কারণ এখানে আমাদের অধিকারের প্রশ্নযুক্ত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।